প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট ক্লাসে তোমাদের মোল, মোলারিটি এবং ওইটা রিলেটেড যত ম্যাথ আছে সব করে ফেলছি। আজকে আমরা পড়ব কি শতকরা সংযুতি, আণবিক সংকেত, স্থূল সংকেত প্লাস লিমিটিং বিক্রিয়ক, যেখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তো বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকলেও আমরা সেই লেখাগুলো পড়বো না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি শতকরা সংযুতি। দেখো, শতকরা সংযুতি। তোমাকে আমরা প্রশ্ন করি যে শতকরা সংযুতি আসলে কি, ঠিক আছে? শতকরা শব্দটা মানে কি? 100-তে, ঠিক আছে? তাহলে এইটা একটা আমার যৌগ H2SO4, এটা একটা আমার যৌগ। এখানে আমাদের কি কি মৌল আছে? হাইড্রোজেন, সালফার এবং আছে কি অক্সিজেন, চারটা আলাদা আলাদা মৌল আছে। শতকরা সংযুতি বলতে বোঝাচ্ছে যে ধরো এই যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর মধ্যে, ঠিক আছে, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এর অংশ কতটুকু আছে? অংশ কতটুকু, ঠিক আছে? এখন ধরো তোমাকে আমি যদি এরকম বলি যে আমরা 3 ফ্রেন্ড মিলে একটা বিজনেস করতেছি, ঠিক আছে? এই বিজনেসে 10 লাখ টাকা দরকার, ঠিক আছে? এই 10 লাখ টাকার মধ্যে আমি দিলাম ধরো 3 লাখ, আরেকজন দিল 3 লাখ, আরেকজন তৃতীয় ব্যক্তি সে দিল কি 4 লাখ। তাহলে দেখো এটা 10 লাখের মধ্যে আমি এতটুকু 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 ওরা দিছে। কিন্তু আমি যদি তোমাকে বলি 100 মানে পার্সেন্টেজে হিসাব করলে কার কতটুকু হয়, আলটিমেটলি শতকরা সংযুতি একটা হচ্ছে কি পার্সেন্টেজ। তাহলে তোমাকে যদি আমি বলি যে হচ্ছে শতকরা সংযুতি কাকে বলে, তুমি বলবা কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের কি বলা হয়? মৌলের শতকরা সংযুতি বলে, ঠিক আছে? এখন শতকরা সংযুতি বই অনেক কিছু লেখা থাকবে, আমরা ডিরেক্টলি শতকরা সংযুতির নির্ণয়ের সূত্র, ঠিক আছে, সূত্রে চলে যাচ্ছি। শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র যদি আমরা দেখি, শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম। প্রথমে আমরা কি করব, ধাপ মনে রাখবা, এখানে হচ্ছে যে পরমাণু বা যেই মৌলটার আমরা ধরো হাইড্রোজেন যার বের করতে যাব সেই মৌলের শতকরা সংযুতি। দেখো মৌলের শতকরা সংযুতি যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে করতে হবে? প্রথমে মৌলের পারমাণবিক ভর ইনটু দিব পরমাণুর সংখ্যা, ইনটু দিব কি পরমাণুর সংখ্যা, ইনটু দিব পরমাণুর সংখ্যা, ঠিক আছে? আর ভাগ দিব আমরা কি যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ইনটু 100%। এই হচ্ছে আমাদের কি শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র। কি করব, যৌগটার মধ্যে যেই মৌলটার আমরা শতকরা সংযুতি বের করব ওই মৌলটার পারমাণবিক ভর গুণ দিব পরমাণুর সংখ্যা দ্বারা, ভাগ দিব যৌগের আণবিক ভর দ্বারা, এবং কি করতে হবে 100%। ধরো আমরা এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে শতকরা সংযুতি নির্ণয় করব নাকি, দেখো সালফিউরিক অ্যাসিড, তাহলে দেখো আণবিক ভর লাগবে। তাহলে আমার প্রথমে ফার্স্ট দায়িত্ব হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করা। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের কত, তাহলে 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 × 4, সবগুলো যোগ করলে কত আসে? 98, ঠিক আছে কি না? আর 98 যদি আমরা পাই তাহলে দেখো আমরা এখানে বসাবো হাইড্রোজেনে বের করবো। কার? হাইড্রোজেনে বের করবো। হাইড্রোজেনে দেখো পারমাণবিক ভর কত রে? 1। এখানে সংকেতে আমরা তার পরমাণুর সংখ্যা দেখতেছি কত? 2, ঠিক আছে? তাহলে আমরা কি হলাম, পারমাণবিক ভরকে আমরা কি হলাম পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করলাম। এবার দিব আমরা ভাগ দিব কত? আণবিক ভর। আণবিক ভর কত পাইছি? 98 ইন্টু কত পার্সেন্ট? 100%। তারপরে এটা একটা মান পাবো
এবার ধরো তুমি সালফারের বের করবে, তাহলে সালফারের বের করতে গেলে কি করতে হবে, সালফারের পারমাণবিক ভর কত 32 ইন্টু কত হবে ওই যে 1 পরমাণু একটা আছে বাই 98 ইন্টু কত 100%। এখন তুমি যদি অক্সিজেনের বের করতে চাও, অক্সিজেনের করতে গেলে কত হবে, তাহলে তার পারমাণবিক ভর কত 16, পরমাণুর সংখ্যা কত 4 বাই কত 98 ইন্টু 100%। সবগুলো তুমি ক্যালকুলেটর চাপ দিলে আমরা এই যৌগটার কি পেয়ে যাব, শতকরা সংযুতি পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো আমি একটা জটিল দিচ্ছি, কপার সালফেট 5 অণু পানি বা তুতের শতকরা সংযুতি, শতকরা সংযুতি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা জানি যে কপার সালফেট এটা এখানে 5 অণু পানি বলতে কি বোঝাচ্ছে, এটার সাথে 5 অণু পানি সংযুক্ত আছে, যেটাকে পানি যোজন বিক্রিয়া বলা হয়। তাহলে দেখো তুমি কি করবা, প্রথমে হচ্ছে আমাদের এটার ভর বের করতে হবে, আণবিক ভর। তাহলে আণবিক ভর কত, তাহলে দেখো কপার সালফেটের আমরা কি করব, আণবিক ভর বের করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কপার প্লাস সালফার প্লাস অক্সিজেন ইন্টু 4, এটা কিন্তু মনে রাখবা কি আছে, সংযুক্ত আছে, তাহলে প্লাস করতে প্লাস 5 ইন্টু পানি। ঠিক আছে, এখন আমরা বলো কপারের আণবিক ভর কত 63.5, সালফারের কত, সালফারের হচ্ছে কত 32, অক্সিজেনের 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু পানির কত 18, পানির কত 18। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে কত হচ্ছে 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 কত হইল 64 প্লাস 5 ইন্টু 18 হইল কত 90, আর 90 সাথে আমরা যোগ করব 48 প্লাস 32 প্লাস কত হইল 249.5, এটা পেলাম আমরা আণবিক ভর। ঠিক আছে, আমরা 249.5 পেলাম আণবিক ভর। এবার আমরা আসবো কি এটার শতকরা সংযুতি বের করতে, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করব। প্রথমে আসো কপার ইকুয়াল টু, কপারের আণবিক ভর 63.5 ইন্টু পরমাণুর সংখ্যা 1 ভাগ দিব কত রে 5 ইন্টু 100%। তাহলে আমাদের কি হইল বলো, 63.5 ভাগ 249.5 ইন্টু 100 কত হইল এটা 25.45%। এবারে আসি আমরা সালফার, সালফার কয়টা আছে একটা, সালফারের কত হইল 32 ইন্টু 1 বাই 200 ইন্টু 100%, কত হবে সেম। দেখো আমরা প্রথমে 32কে ভাগ দিব কত, 32কে ভাগ দিব 249.5 কত হইল ইন্টু 100, কত আসতেছে 12.8283%। ওকে, এবার আসি আমরা অক্সিজেন। এখন এখানে একটু ঝামেলা আছে, এখানে অক্সিজেন আছে 4টা। ঠিক আছে, একসাথে হিসাব করে ফেলবা, যাবে এইখানে আবার অক্সিজেন আছে কয়টা 5টা, অক্সিজেন আছে কয়টা পরমাণু 9টা পরমাণু। দেখো পানির অণুতে একটা, এরকম 5টা অণু আছে, যেন 5 আর এখানে আছে কত 4, তাহলে কত হবে 16 ইন্টু 9 বাই 249.5, তাহলে কত হইল 16 ইন্টু 9 ভাগ 249.5, ঠিক আছে, ইন্টু 100%, কত আসছে 100% যদি আমরা দেই কত হবে আমাদের এখানে 57.71%। আর বাকি থাকলো কে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কয়টা আছে 5 দুগুণী 10টা, 1 ইন্টু 10 বাই 249.5 ইন্টু 100%, ঠিক আছে। 10 ভাগ 249.5 ইন্টু 100 কত হচ্ছে 4.008
ওকে, এখন তোমার ম্যাথটা হয়েছে কি হয়েছে না, কি করবা, এই যে পার্সেন্টেজগুলোকে আবার যোগ করবা, প্লাস 57.71 প্লাস 12.83 প্লাস 25.45। দেখো যদি তোমার ম্যাথটা ঠিক হয়েছে কি হয় না, এটা সহজ করে বোঝার উপায় হচ্ছে কি, এখানে যে পার্সেন্টেজের মানগুলো পাইলা সেগুলোকে আবার পুনরায় যোগ করবা, যদি 100 বা 100-এর কাছাকাছি হয়ে যায় তাহলে বুঝো তোমার ম্যাথটা কি আছে, ঠিক আছে। তাহলে কি বললাম, শতকরা সংযুতি নির্ণয়ের সূত্র হচ্ছে কি, আমরা প্রথমে এটার আণবিক ভর বের করব, আণবিক ভর বের করার পর প্রত্যেকটার পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করব এবং আণবিক ভর দ্বারা ভাগ করব, দেন আমরা কি করব, 100 দ্বারা গুণ করলে আমরা শতকরা সংযুতি পাওয়া যাচ্ছে। ওকে, এবার দেখো আমাদের এরপরে দুইটা টপিক আমরা একসাথে পড়ব, সেটা হচ্ছে একটা স্থূল সংকেত, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। কি করব, আণবিক সংকেত, ঠিক আছে। স্থূল সংকেত বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা যৌগের আনুপাতিক যেই সংকেত আছে তাকেই বলতেছি আমরা কি, স্থূল সংকেত। যৌগের কোন যৌগের পরমাণু সংখ্যার আনুপাতিক সংকেতকে আমরা কি বলতেছি, সংকেতকে স্থূল সংকেত বলে। কি, স্থূল সংকেত বলে। যেমন ধরো আমরা এরকম করে বলতে পারি না, গ্লুকোজের ক্ষেত্রে কি C6H12O6, আর এটাকে আমরা কেটে কেটে 6 দিয়ে কাটা 1 2 1, তাহলে এরকম করা হচ্ছে না, C1H2O1, এই যে বলছে বা CH2O, এটাই হচ্ছে তার কি, স্থূল সংকেত, ঠিক আছে। তাহলে কি বললাম, কোন একটা যৌগের পরমাণুর সংখ্যার অনুপাতিক সংকেতটাকে আমরা কি বলবো, স্থূল সংকেত বলতেছে, ঠিক আছে। এখন বলছে আণবিক সংকেত বলতে বোঝাচ্ছে যে পরমাণুর সংখ্যা উল্লেখ করার পরে যে সংকেতটা পাচ্ছে তাকে বলা হচ্ছে কি, আণবিক সংকেত। এখন এখান থেকে কিভাবে ম্যাথ আসে, এটা হচ্ছে কি, শতকরা সংযুতি থেকে শতকরা সংযুতি হতে কি স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয় করতে বলে। আণবিক সংকেত, তোমাকে আণবিক সংকেত নির্ণয় করতে বলবে, ঠিক আছে। এখন এই শতকরা সংযুতি থেকে কেমনে তুমি স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করবা, তো এটার জন্য আমাদের প্রথমে জানতে হবে এটা একটা সূত্র আছে। তো এখানে আমাদের প্রথমে শতকরা সংযুতি দিয়ে দেওয়া হবে, একটা যৌগের শতকরা সংযুতি দিয়ে দেওয়া হবে। এরপর তুমি শতকরা সংযুতি থেকে কি করবা, তুমি স্থূল সংকেত আগে বের করবা, তারপর আমরা কি করব, আণবিক সংকেত। তাহলে প্রথমে আসি আমরা স্থূল সংকেত নির্ণয়, স্থূল সংকেত, ঠিক আছে। কারণ স্থূল সংকেত ক্ষেত্রে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কি, তোমাকে শতকরা পার্সেন্টেজ মান দিয়ে দিতে হলো X%, Y% এবং কি Z%। একটা মৌলের মধ্যে XYZ তিনটা মৌল আছে, তাদের এরকম পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে কি না, তিনটা মৌলের পার্সেন্টেজ XY এবং Z%। তো প্রথমে তুমি কি করবা, প্রত্যেকটা মৌলকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। ধাপ 1-এ কি করব, ধাপ 1 শতকরা সংযুতি বাই আমরা কি পাবো, পারমাণবিক ভর, ওই মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে। এখন এখানে যে ভাগফলটা আসবে, এই ভাগফল, ঠিক আছে। তো ধরো এটা ভাগফল 1, ভাগফল 2 এবং কি ভাগফল 3 আসলো, ঠিক আছে। ভাগফল 1, ভাগফল 2 এবং ভাগফল 3 আসলো। এখন এটা যদি তোমার পূর্ণমান না আসে, যদি আমাদের পূর্ণ সংখ্যা না আসে অর্থাৎ দশমিক আসে, তাহলে আমরা ধাপ 2-তে কি করব, ধাপ 2-তে কি করব, কি এখানে যে ভাগফলগুলো আছে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা সবগুলোকে ভাগ দিতে হবে, সব ভাগফলকে আবার কি করতে হবে, ভাগ দিতে হবে,
ঠিক আছে। এবারেও যদি পূর্ণ সংখ্যা না আসে, তখন কি করবা? তখন করতে হবে কি, এমন একটা সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকটা ভাগফলকে গুণ করবো যেন তারা পূর্ণ সংখ্যা আসে। ঠিক আছে। এখন ধরো আমরা একটা ম্যাথ করে দেখি, তোমাদের ম্যাথ করে দেখাই, ঠিক আছে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। তো এই যে ধরো আমরা একটা ম্যাথ দেখাচ্ছি, আমরা এখানে শতকরা সংযোগ, স্থূল সংকেত এবং আণবিক সংকেত রিলেটেড কিছু ম্যাথ তুলে রাখছি। ঠিক আছে। এখন ধরো আমরা এই ম্যাথটা করব যে এক্স একটা হাইড্রোকার্বন, যেখানে এম এবং সি এর শতকরা সংযুতি দেওয়া আছে কতটুকু, কত 7.69 এবং হচ্ছে কি 92.31%। তার আণবিক ভর দেওয়া আছে, তাহলে তার স্থূল সংকেত এক্স এবং ওয়াই এর স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি একই, এগুলো আমরা পরে আসতেছি, আমরা একটা ম্যাথ করি আগে। ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই এই দেখো এক্স দৃশ্যকল্প একে, দেখো দৃশ্যকল্প একে দেওয়া আছে যে হচ্ছে আমাদের কি এক্স একটি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বলতে কি বোঝাচ্ছে, হাইড্রোজেন এবং কার্বনের যৌগ, যেখানে এম এবং সি বলতে, এখানে সি তো কার্বন আর এম বলতে হাইড্রোজেন, এর শতকরা সংযুতি আমাদের কি আছে কত 7.69, আর এটা হচ্ছে এরকম। তাহলে তোমাকে এবার বুঝতে হবে হাইড্রোকার্বন মানে কি, কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, যেখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্ত আছে 7.69% এবং কার্বনের শতকরা সংযুক্ত 92.31%। আমাদের রুলস কি ছিল, প্রথম ধাপে আমরা কি করব, শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। তাহলে দেখো প্রথম ধাপ 1, ধাপ 1 কি করব, হাইড্রোজেনের শতকরা সংযুতি কত 7.69 ভাগ দিব তার পারমাণবিক ভর দ্বারা কত 1 দ্বারা, তাহলে কত হবে 7.69। আবার সি তার শতকরা সংযুতি কত 92.31 বাই তার পারমাণবিক ভর কত 12, এটা দ্বারা ভাগ করলে কত 7.69। তাহলে দেখো দুইটার ভাগফল আমরা এটা পূর্ণ সংখ্যা পাই নাই, পূর্ণ সংখ্যা না পাইলে আমরা কি করব, ধাপ 2 করি কি, যেটা ক্ষুদ্রতম, এখানে তো ক্ষুদ্রতম না, যেগুলো দিয়ে ভাগ করতে পারি, আমরা কি করব, ক্ষুদ্রতম ভাগফলটা দ্বারা এটাকে ভাগ করব 69 বাই 7.69, কত হবে 1। আর কার্বনেরও সেম 7.69 বাই 7.69, এটারও কত হবে 1। অর্থাৎ ওই যৌগের হাইড্রোজেন এবং কার্বনের পরমাণুর সংখ্যা কত 1 1। তাহলে অতএব স্থূল সংকেতটা কি হবে, স্থূল সংকেত কি হবে CH, স্থূল সংকেতটা কি হবে CH। কথা ক্লিয়ার? আমরা এইভাবে শতকরা সংযুতি থেকে কি করি, স্থূল সংকেত নির্ণয় করি। আরেকভাবে তোমাকে স্থূল সংকেত নির্ণয় করতে বলতে পারবা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটু পরে আসতেছি। এখন দেখো আমরা প্রথমে শিখে ফেলি স্থূল সংকেত হতে, স্থূল সংকেত হতে আণবিক সংকেত নির্ণয়, কি আণবিক সংকেত নির্ণয়, অথবা এটা তোমাকে কি বলতে পারে, শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করতে বলতে পারে। ঠিক আছে কিনা? এখন ধরো এই স্থূল সংকেত হতে আণবিক সংকেত নির্ণয় বা শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে যেটা করতে হয়, প্রথমে আমাদের স্থূল সংকেত লিখতে হবে, এর সাথে আমরা একটা n গুণ দিব, ইকুয়াল টু হবে আণবিক ভর, যেখানে n হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। অর্থাৎ আমি যদি এই আণবিক ভর দেওয়া থাকবে অলওয়েজ পরীক্ষায়, আর তোমাকে কি করতে হবে, প্রথমে n এর মানটা বের করতে হবে। ঠিক আছে, n এর মানটা যদি তুমি ভালো করে বের করতে পারো, তাহলে মনে করো যে তুমি n হচ্ছে কি পরমাণুর সংখ্যা, এরপর স্থূল সংকেত থেকে n দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাব, আণবিক সংকেত পেয়ে যাব। তাহলে দেখো এখানে বলছে যে যদি আমরা ধরে নিই এই CH এর আণবিক ভর হচ্ছে কত 78, আণবিক ভর কত ধরছি আমরা 78। দেখো এখানে একটা কথা বলছে যে x এবং y এর স্থূল সংকেত একই, তাহলে মানে x এর যদি আমরা স্থূল সংকেত CH পাই, তাহলে y এর স্থূল সংকেত কি হবে, আমরা ধরে নিলাম y এর স্থূল সংকেত হচ্ছে CH। এখন এটার সাথে আমরা যদি n গুণ করি, তাহলে আমরা কি পাবো, আণবিক সংকেত, যেখানে বলা হয়েছে যে তার আণবিক ভর দেওয়া আছে কত 78, তার আণবিক ভর কত দেওয়া আছে
78। তাহলে দেখো আমরা বলতে পারি CH ইন্টু N ইকুয়াল টু কি রে 78। অতএব এখানে কার্বনের ভর কত 12, হাইড্রোজেনের ভর কত 1 ইন্টু N ইকুয়াল টু কত হবে 78। অতএব 13N ইকুয়াল টু 78। অতএব N ইকুয়াল টু কত হবে 78/13 মানে কত হচ্ছে 6। কত হইল 6। তাহলে পরমাণুর সংখ্যা পাইলাম আমরা কি 6। অতএব আণবিক সংকেত কত হবে আণবিক সংকেত হবে CH ইন্টু 6। তাহলে কত হবে C6H6। এই হইল আমাদের আণবিক সংকেত। ঠিক আছে, তাহলে এখন আমরা শতকরা সংযুতি অর্থাৎ শতকরা সংযুতি থেকে যদি তোমাকে আণবিক সংকেত নির্ণয় করতে বলে সেম প্রথমে তোমাকে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করতে হবে, তারপর স্থূল সংকেতের সাথে আমরা n গুণ করে দিলে আণবিক ভরের সমান হবে। এই আণবিক ভর থেকে যোগ বিয়োগ করে আমরা এখানে কি বসাবো পারমাণবিক ভরগুলা গুণ করে যোগ করে ভাগ দিলে আমরা n এর মান পেয়ে যাচ্ছি। n এর মান পেয়ে গেলে আমরা আবার n এর মান দিয়ে ওই স্থূল সংকেতকে গুণ করে দিব, তাহলে আমাদের কি হবে আণবিক সংকেত বের হয়ে আসবে। আমরা ধরো এখানে আরো একটা দুইটা ম্যাথ করি। ঠিক আছে, আরো একটা দুইটা ম্যাথ করি। দেখো এই জায়গায় একটা প্রশ্ন আছে। দেখো আমরা দৃশ্যকল্প 2 এ যদি যাই, দৃশ্যকল্প 2 এ একটা জটিল টাইপের ম্যাথ দেওয়া আছে যে 20 গ্রাম একটা A যৌগ আছে যেখানে 15 গ্রামকে বিশ্লেষণ করলে 4 গ্রাম কার্বন এবং 0.33 গ্রাম কি পাওয়া যায় হাইড্রোজেন এবং বাকিটা হচ্ছে কি অক্সিজেন পাওয়া গেল। তাহলে তোমাকে বলছে কি আমরা 15 গ্রামকে নিয়ে কাজ করছি। এই 15 গ্রামের মধ্যে কার্বন আছে কতটুকু? কার্বন আছে হচ্ছে তোমাদের 4 গ্রাম। তারপরে হাইড্রোজেন আছে কতটুকু? 0.33 গ্রাম। তাহলে অবশিষ্ট অংশটা হবে কি অক্সিজেন। অক্সিজেন হবে কত 15 মাইনাস 4 প্লাস 0.33। এখন তুমি এগুলোকে যোগ করো বিয়োগ করো, তাহলে তুমি মান পাই যাচ্ছ। ঠিক আছে, কত হচ্ছে 4.33 নাকি? তাহলে হচ্ছে 15 মাইনাস 4.33। এটাকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে অক্সিজেন হচ্ছে 10.67। এটা আছে তাদের পরিমাণ। এখন বলছে এখান থেকে তোমাকে প্রথমে প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নটা এ যৌগের শতকরা সংযুতি কত হবে। তাহলে দেখো এ যৌগের শতকরা সংযুতি আমরা যদি দিই এটা হচ্ছে তার মোট পরিমাণ বা আণবিক ভর, এটা তাদের পাওয়া পরিমাণ, তাই না? তাহলে আমরা কি করে আগের মতোই শতকরা সংযুতি কি করে কার্বনের পরিমাণ বের করতে হলে কি হবে 4কে তার পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করব, 4কে ভাগ দিব তার যেই পরিমাণটা আছে 15 ইন্টু কত 100%। তাহলে কত হইল 4/15 কত হচ্ছে ইন্টু 100। এটা পাচ্ছি আমরা 26.667%। ওকে, এবার দেখো হাইড্রোজেনের পরিমাণ কত আছে? যেই পরিমাণটা আছে কত 0.33, তাকে আমরা মোট পরিমাণ দিয়ে ভাগ করব 15 ইন্টু 100%। কত হইল 0.33 ভাগ 15 ইন্টু 100। ঠিক আছে, 2.2%। এটা হচ্ছে আমরা এরপরে হচ্ছে আমরা কি করব অক্সিজেনের পরিমাণটা বের করব, পার্সেন্টেজ শতকরা পরিমাণটা বের করব। কত আমরা অক্সিজেনের কত 10.67/15 ইন্টু 100। তাহলে কত হচ্ছে 10.67/15 ইন্টু 100 কত আসতেছে 71.133%। এটা হলো আমাদের কি শতকরা সংযুতি। এটা পাইলাম আমরা কি শতকরা সংযুতি। এখন দেখো এই শতকরা সংযুতিটা আমরা পাইলাম, মাথায় রাখবা অন্য জায়গায় আমরা কি পাই পারমাণবিক ভরকে এত দ্বারা, কিন্তু এখানে তোমাকে তো পারমাণবিক ভরটা দেওয়া নাই, তোমাকে বলছে যে কতটুকু আছে। তার মনে রাখবা যতটুকুর মধ্যে বিশ্লেষণ করতে বলবে সেটা হচ্ছে তার আণবিক ভর, আর যতটুকু আছে এটা তার পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা মোট পরিমাণটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য এইভাবে করবা যে যেটা পরিমাণ দেওয়া আছে তাকে আমরা মোট পরিমাণ দিয়ে ভাগ করবো ইন্টু 100%। তাহলে শতকরা সংযুতি পাইলাম। এখন এখান থেকে তোমাকে এই প্রশ্নটা আসতে পারে যদি এ যৌগের আণবিক ভর কত হয় 90 হয় তাহলে তার আণবিক সংকেত কত। তাহলে দেখো আমরা হচ্ছে একটু করি
এটা রাখি আপাতত দেখো। তাহলে আমরা প্রথমে কি করব, স্থূল সংকেত নির্ণয় করতে হবে। প্রথমে আমার কি করতে হবে, স্থূল সংকেত নির্ণয় করতে হবে। এই যে প্রশ্নটা করতেছি আমরা, এটা দেখো যে এই যৌগের আণবিক ভর 90 হলে যৌগটির আণবিক সংকেত কত। তাহলে আমরা স্থূল সংকেত বের করব। তাহলে স্থূল সংকেত বের করার জন্য আমার কি করতে হবে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজগুলো থেকে আমরা প্রথমে স্থূল সংকেত, তাহলে কি করব, হাইড্রোজেনের স্থূল সংকেত কত হবে, কত 26.667, তারপর হচ্ছে ভাগ 1। তাহলে আমরা কি করব, তার মান পাচ্ছি 26.667। তারপর হচ্ছে আমাদের কি, সরি হাইড্রোজেন কেন, এটা কার্বন, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। হাইড্রোজেনের পরিমাণ কত আছে, সরি এখানে ভুল হয়েছে একটু, এটা কার্বনের পরিমাণ। দেখো কার্বনের পরিমাণ কত আছে, কার্বন তার পার্সেন্টেজ 26.667 ভাগ তার পারমাণবিক ভর কত 12। ঠিক আছে, তাহলে কত হইল আমাদের 26.667 ভাগ 12, কত আসছে 2.22। এরপর আমরা নিব হাইড্রোজেন কত, তার 2.2%, এটাকে ভাগ দিব আমরা কত দিয়ে, 1 দ্বারা, তাহলে কত হচ্ছে 2.2। ঠিক আছে, আর আমাদের অক্সিজেনের কত আছে 71 এই যে দেখো 71.133, তাকে ভাগ দিব কত দিয়ে, 16 দিয়ে। তাহলে 71.133 ভাগ 16, প্রত্যেকটার পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা কি পেলাম 4.44। তাহলে দেখো এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 2.22। এটা দিয়ে আমরা কি করব, প্রত্যেকটাকে আবার ভাগ দিব। তাহলে কি হইল বলো, আমরা কি পাচ্ছি, কার্বন 2.22 ভাগ 2.2 প্রায় 1.01 ইকুয়াল টু আমরা 1ই লিখতে পারি। হাইড্রোজেনের পরিমাণ কত ছিল 2.22 ভাগ, সরি 2.22 না, 2. খালি 2 ভাগ 2.2, এটার মান কত হচ্ছে 1। আর অক্সিজেনের কত পরিমাণ পাইছি, অক্সিজেনের পরিমাণ পাইছি 4.44 না, 4.44 ভাগ কত 2.2, অর্থাৎ 4.44 ভাগ 2.2 কত পাচ্ছি আমরা 0.01, এরকম মান পাচ্ছি। তো এটার পরিবর্তে আমরা যেহেতু দশমিকের পরে এই মানগুলো অনেক ছোট, এই জন্য এটার পরিবর্তে আমরা সমানভাবে 2 ধরে নিলাম। তাহলে বলো এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, অক্সিজেন আছে কয়টা, 2টা। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন একটা, অক্সিজেন কয়টা আছে, 2টা। এটা হলো তার কি স্থূল সংকেত। এখন দেখো স্থূল সংকেত পাইলাম, এখন তোমাকে বলছে যে তার আণবিক ভর কত দেওয়া আছে, এই দেখো তার আণবিক ভর দেওয়া আছে কত 90। তাহলে আমরা কি লিখবো, যে CH2 ইন্টু N ইকুয়াল টু কত হবে 90, কি হবে 90। তাহলে কি পাইলাম আমরা বলো তো, কার্বনের আণবিক ভর কত 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16 ইন্টু 2 ইন্টু N ইকুয়াল টু কত হবে 90। তাহলে বলো এটা যোগফল কত আসতেছে 32, 33 কত, তাহলে 45 নাকি, 45 N ইকুয়াল টু 90, অতএব N ইকুয়াল টু কত আসতেছে 2। তাহলে আমাদের এইটা যদি N এর মান 2 হয়, তাহলে আণবিক সংকেত কি, আণবিক সংকেত কত আছে CH2, এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে কি C2H2O4, এটাই হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, তো এইভাবে তোমাকে একটু জটিল টাইপের ম্যাথ দিতে পারে। তো এই জন্য আমি এখানে স্লাইডটা আমাদের দিয়ে দিব ক্লাসে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই দেখে দেখে বাকি যে অংশগুলো আছে সেগুলো নিজেরাই কি করে ফেলবা। ওকে, আমরা তোমাদের আণবিক সংকেত এবং স্থূল সংকেতের যত টাইপের ম্যাথ আছে, যেরকম কঠিন সরল সবগুলোই করে দিছি। আমরা এখন একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে বিক্রিয়া এবং উৎপাদের পরিমাণ নির্ণয়। তোমাকে ধরো এরকম একটা প্রশ্ন দিল যে ধরো এখানে একটা ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা বিশ্লেষণ করলাম, উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং একটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইলো, তোমাকে প্রশ্ন আসলো কি, যে এখানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে
কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, এরকম করে প্রশ্ন আসতে পারে। অথবা উল্টাভাবে প্রশ্ন আসতে পারে, উল্টাটা ধরো যেরকম 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। ঠিক আছে, তো এই ধরনের তোমাদের যদি প্রশ্ন থাকে, আসে অনেকবার পরীক্ষায় আসে, তো সেখানে তোমাকে প্রথমে বিক্রিয়া করতে হবে। বিক্রিয়া করার পর তোমাকে এখানে কি করতে হবে, সমতা করতে হবে। তা তোমাকে মাস্ট বি নিডেড কি করতে হবে, বিক্রিয়াটাকে সমতা করতে হবে। যেহেতু এই বিক্রিয়াটা আমাদের কি আছে, সমতা করাই আছে, তারপরে আমরা কি করব, এদের পারমাণবিক সমতাকৃত পারমাণবিক ভর বের করবো। যেমন ধরো ক্যালসিয়ামের কত 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 48 12 100 বরাবর নাকি, হচ্ছে কত 52 প্লাস 48, হ্যাঁ 100 গ্রাম। ঠিক আছে, আর ক্যালসিয়ামের কত 40 আর অক্সিজেনের কত 16, কত হইল 56, আর এখানে আমাদের কার্বন ডাই অক্সাইডের কত 44। এই লাইনটার মানে বুঝো যে আমরা যদি এই লাইনটার মিনিং বুঝতে যাই, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিশ্লেষণ করলে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং কত 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে তোমাকে বলছে কি 10 গ্রাম হতে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তাহলে তার কার মধ্যে কার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হচ্ছে, এটার সাথে এইটার। ঠিক আছে কিনা, তাহলে আমরা কি করলাম যে 100 গ্রাম যেটা চাইবে সেটা আমরা ডানে লিখবো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কত গ্রাম 44 গ্রাম, অতএব 1 অতএব কত 10, তাহলে কত হবে 44 ইন্টু 10, নিচে হচ্ছে কত আমাদের 100। ঠিক আছে, তাহলে 4.4 গ্রাম। ঠিক আছে, আমাদের উল্টা প্রশ্নটা বলে যে 40 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন, তখন এইভাবে লিখবা যে আমাদের 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হইতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন কতটুকু, তাহলে এখানে লিখলাম 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন কতটুকু 100 গ্রাম, অতএব প্রশ্নে কত বলছে 40 গ্রাম থেকে কতটুকু হবে, তাহলে 100 ইন্টু 40, নিচে হবে কত 56, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের কি আনসার গ্রাম এককে। ঠিক আছে, এই হলো আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ নির্ণয়। এখন তোমাকে এখান থেকে এইভাবে দেখো, একটা আমি উদ্দীপক দিছি, এই 3টা উদ্দীপক দিছি। উদ্দীপক নাম্বার 1 বলছে কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হইল। 2 নম্বর উদ্দীপকটা দিয়ে 18 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে 5 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করা হইল এবং 60 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে 31 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করা হলে এছাড়া কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এইটা যদি আমরা ম্যাথ করি, কি করি ম্যাথ করি, তাহলে দেখো প্রথম ম্যাথটা তোমরা যদি দেখো, প্রথম ম্যাথটা কি আছে, প্রথম ম্যাথটা আছে যে উদ্দীপকের 1 নং হতে 57.5 গ্রাম যৌগিক গ্যাস পেতে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন। তাহলে আমরা প্রথমে কি করব, ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙবো। দেখো ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে তো তোমরা জানো ক্যালসিয়ামের যোজনী 2 আর নাইট্রেটের যোজনী 1, এই জন্য এক্সচেঞ্জ করেছে। এটা যদি আমরা ভাঙি তাহলে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অক্সিজেন। তাহলে দেখো এখানে 2টা গ্যাস উৎপন্ন হয়েছে, 2টা গ্যাস, একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, একটা হচ্ছে কি রে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে একটা প্রশ্ন বলছে না, প্রশ্নে কঠিন ক্যালসিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করা হলো উদ্দীপক 1 নং হতে যৌগিক গ্যাস পেতে কত পরিমাণ 57। তাহলে এইটা হচ্ছে আমাদের যৌগিক গ্যাস, হচ্ছে এইটা অক্সিজেন কিন্তু একটা মৌলিক গ্যাস। তাহলে আমরা একটু এটাকে সমতাকরণ করি। সমতাকরণ করতে গেলে কি করতে হবে আমার, দেখো এখানে নাইট্রোজেন আছে 2টা, এখানে নাইট্রোজেন আছে 1টা, এখানে আমরা কি করব 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, এতে অক্সিজেন হলো 4, এখানে হলো কত 5, আর এখানে গেল, এখানে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার সমতা হয়ে যাচ্ছে। হাফ দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি, সমতা পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো আমার সমতাকৃত সমীকরণ। এখন দেখো ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমরা আণবিক ভর বের করব। ক্যালসিয়ামের কত 40 প্লাস নাইট্রোজেনের কত 14 প্লাস অক্সিজেনের হচ্ছে 3 × 48
এটা আবার কয়টা আছে 2 2 দ্বারা গুণ করব এখানে ক্যালসিয়াম অক্সাইডের কত ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেন কত এখানে হলো 56 আর নাইট্রোজেনের এখানে কত আসতেছে নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেন 16 ইনটু 2 আর আমাদের এখানে কয় মোল আছে 2 মোল আর এখানে হচ্ছে আমাদের ধরো 16 ঠিক আছে তাহলে তুমি আগে ভরগুলো বের করে ফেলো এখানে আমাদের টোটাল ভর আসতেছে 48 আর 14 যোগ করলে কত হয় আমরা একটু ক্যালকুলেটর বের করি 14 প্লাস 48 ইনটু 2 প্লাস 40 তাহলে আমাদের 164 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাচ্ছি আমরা 56 গ্রাম ঠিক আছে আর আমাদের এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড কত আসতেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকতেছে আমাদের 14 প্লাস 32 ইনটু 2 ঠিক আছে 92 এখানে আছে 92 গ্রাম আর অক্সিজেন হচ্ছে কত আছে 16 গ্রাম অক্সিজেন আছে আমাদের কত 16 গ্রাম তাহলে এটা আমরা পাইলাম তার মানে বলতে পারি 164 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেটকে ভাঙলে 56 গ্রাম আমরা কি পাবো ক্যালসিয়াম অক্সাইড 92 গ্রাম আমাদের পাবো হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 16 গ্রাম পাবো আমরা অক্সিজেন তো তোমাকে বলছে যে 57 গ্রাম যৌগিক গ্যাস পেতে কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন তাহলে আমাদের বিক্রিয়কের পরিমাণটা চাইছে তার মানে এটাকে আমরা ডানে লিখবো তাহলে আমরা বলতে পারি যেটা 92 গ্রাম নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হতে ক্যালসিয়াম নাইট্রেট প্রয়োজন কতটুকু 164 গ্রাম ঠিক আছে অতএব প্রশ্নে কত বলছে 57.5 কত 57.5 তাহলে এটা করলাম আমরা কত 164 ইন্টু 57.5 নিচে হচ্ছে আমাদের কত 92 তাহলে 92 আমরা গুণ করি 164 ইন্টু 57.5 ভাগ দিব কত আমরা দিয়ে 92 কত আসছে 102.5 গ্রাম তাহলে এইভাবে আমাদের কি করতে হবে উত্তরটা বের করতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে মাস্ট বি নিডেড সমতা করার পর আমরা সমতাকৃত সমীকরণের প্রত্যেকটার ভর বের করব আর ভরের বের করার পর যেটার সাথে যেটার সম্পর্ক যেটা চাইবে সেটাকে আমরা ডানে আর যেটা সাথে বলবে সেটা আমরা কি করব বামে লিখে সুন্দর মতো করে ম্যাথ করে ফেলতে পারবো ঠিক আছে এরপরে বলছে কি যে উদ্দীপকের 2 নং বিক্রিয়ার মাধ্যমে 20 গ্রাম ধাতব লবণ তৈরি করতে হলে আরো কি পরিমাণ বিক্রিয়ক প্রয়োজন এগুলা তোমরা বাড়িতে সুন্দর মতো করে ফেলবা আমি তোমাদের দিয়ে দিব স্লাইডটা সুন্দর মতো তোমরা নিজেরাই করে ফেলো আমি একটা ম্যাথ করে দিছি এখন আমরা আসি আমাদের একটা নতুন টপিক সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক এখন আমরা শিখি লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক আমরা কাকে বলতেছি লিমিট শব্দটা হচ্ছে সীমা লিমিট শব্দটা হচ্ছে কি সীমা ঠিক আছে লিমিট শব্দটা হচ্ছে কি সীমা তার মানে যেই বিক্রিয়কটা কোন একটা বিক্রিয়ার সীমা নির্ধারণ করে তাকে বলতেছি আমরা কি লিমিটিং বিক্রিয়ক এখন সীমা নির্ধারণ বলতে কি বোঝাচ্ছে ধরো আমরা একটা ইট বানাবো কি বানাবো ইট বানাইতে গেলে আমার 3টা উপাদান লাগে একটা আমার লাগে মাটি 2 নাম্বার লাগে পানি আমরা পানি দিয়ে মাটিটাকে ঘুলে তারপর এটাকে আমরা কাদাটাকে শেপ দেওয়ার পর আমরা এটাকে কি আগুনে পুরাই তাহলে আমার ইট তৈরির জন্য কাঁচা মাল কয়টা এটা হচ্ছে কি কাঁচা মাল কয়টা 3টা মাটি পানি এবং কি আগুন এখন এগুলোর মধ্যে যদি আমার যে কোনো একটা না থাকে ধরো মাটি নাই তাহলে পানি আর আগুন দিয়ে আমি ইট বানাইতে পারবো না আবার যদি বলি পানি নাই তাহলে আমি মাটি আর আগুন দিয়েও কি ইট বানাইতে পারবো না আবার মাটি আছে পানি আছে আগুন নাই তার মানে মনে রাখবা এই কাঁচা মালগুলোর মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার ইট বানানোর প্রক্রিয়াটা কি যাবে বন্ধ হয়ে যাবে ঠিক এরকম ভাবে লিমিটিং বিক্রিয়কে বলবো আমরা জানি যে যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক আর বিক্রিয়ার ফলে উৎপন্ন জিনিসগুলোকে বলে আমরা কি উৎপাদ তাহলে এই যে বিক্রিয়কের মধ্যে যেটা কোনো একটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে এই বিক্রিয়াটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তার মানে মনে রাখতে হবে এটাই হচ্ছে আমাদেরকে যে শেষ হয়ে গেল সেই আমাদের কি লিমিটিং বিক্রিয়ক তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা যদি বলি কিভাবে লিখব কোনো একটা বিক্রিয়ায় কোনো একটি
বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে আমরা কি বলতেছি, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাকে কি বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বলে, তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ যেই বিক্রিয়কটা শেষ হয় তাকে বলা কি, লিমিটিং বিক্রিয়ক। এবার লিমিটিং বিক্রিয়ক দিয়ে তোমাকে কি দেওয়া হবে, মেথ দেওয়া হবে, কিছু মেথ দেওয়া হবে। তো এই মেথগুলো যদি আমি একটু দেখি, লিমিটিং বিক্রিয়কের মেথ করব কি, লিমিটিং বিক্রিয়ক এর মেথ। ঠিক আছে, ধর এরকম একটা প্রশ্ন দিচ্ছে, এরকম করে HCl আছে কত তোমাদের হচ্ছে 7.3 গ্রাম, পাত্রটা হচ্ছে 200 মিলিলিটার। ঠিক আছে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু, ধরো আমরা দিয়ে দিলাম 8 গ্রাম। এখানে এই মেথটা করতেছি আমরা, 8 গ্রাম, এখানেও আছে 200 মিলিলিটার। বলছে এটা একটা এ, এটা হচ্ছে কি বি পাত্র। বলছে এ ও বি পাত্র মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, কোনটি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এরকম করে প্রশ্ন আছে। তাহলে তুমি কি করবা, প্রথমে পাত্র দুইটাকে যদি মিশ্রিত করবো তাহলে তাদের মধ্যে মিশ্রিত করলে বিক্রিয়া ঘটবে। তাহলে HCl প্লাস কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে একটা সোডিয়াম পজিটিভ আর এখানে ক্লোরিন নেগেটিভ, তারা নিজেদের মধ্যে যুক্ত হবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি তৈরি করলো, পানি। আবার এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, আর আমাদের অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। ঠিক আছে, এরপরে 2 নম্বর স্টেপে আমরা কি করবো, সমতা শব্দটা মাস্ট, সমতা না করলে ম্যাথ ভুল। তাই এটা যেহেতু সমতা করাই আছে সবগুলো সেম, তাহলে আমরা কি করতেছি, এটার আণবিক ভর কত 36.5, আর এটা কত 40। আর আমার উৎপাদ নিয়ে চিন্তা নেই, আমরা জানি কি লিমিটিং বিক্রিয়ক মানে আমরা জাস্ট বিক্রিয়ক নিয়েই কাজ করব। ঠিক আছে, এখন দেখো এখানে যে আমরা বলি এই যে আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এখন আমরা এখান দ্বারা বোঝাচ্ছি যে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কতটুকু, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে। ঠিক আছে, এখন ধরো তাহলে আমাদের 1 গ্রাম কতটুকু করবে, 1 গ্রাম করবে কত, 40 বাই কত 36.5। অতএব পাত্রে দেওয়া আছে কতটুকু, পাত্রে দেওয়া আছে 7.3। তোমরা যে কোনো একটাকে লিখতে পারো বাম দিকে, 7.3। তাহলে আমাদের কি হচ্ছে 40 × 7.3 বাই কত 36.5। ঠিক আছে, এবার তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে কত পয়েন্ট আসে দেখি। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখো কি পাইলাম, 40 × 7.3 ভাগ দিলাম আমরা কত 36.5, এই হলো আমাদের 8 গ্রাম। অর্থাৎ এখানে আমাদের একটা জিনিস পাইলাম, দেখো এটা একটা মজার ঘটনা ঘটে গেছে, যে দেখো আমরা লিমিটিং বিক্রিয়ক জানি কি, যেটা আগে শেষ হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হয়। কিন্তু এখানে দেখো 7.3 গ্রাম HCl কিন্তু বরাবর কত 8 গ্রাম ইয়ার সাথেই বিক্রিয়া করছে। এখন এটাও শেষ হয়ে গেছে পাত্র থেকে, এটাও কিন্তু বিক্রিয়া করে, দুইটাই একসাথে শেষ হয়ে গেছে। সুতরাং এখানে কোনোটাই লিমিটিং বিক্রিয়ক না। তাহলে কি হলো, কোনোটি লিমিটিং বিক্রিয়ক না, লিমিটিং বিক্রিয়ক নয়। কেন, আমাদের লিমিটিং বিক্রিয়ক হইতে হলে একটা আগে শেষ হয়ে যাইতে হবে, কিন্তু এখানে দুইটাই কি হয়েছে, সমান সমান। অর্থাৎ 7.3 গ্রাম আমাদের কি রে বিক্রিয়ক, 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করছে, মানে দুইটাই কি একসাথেই শেষ। এখন এটার জন্য আমরা একটা নতুন ম্যাথ করি, তাহলে এটা আরো ভালো করে ক্লিয়ার হবে। একটা ম্যাথ করতেছি, এখানে আছে নাইট্রিক অ্যাসিড HNO3 25 গ্রাম ধরো 100 মিলিলিটার, এবং এখানে বি একটা পাত্র আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 30 গ্রাম 100 মিলিলিটার। ঠিক আছে কিনা, ধরো এরকম একটা বললো, এটা একটা বি পাত্র, আগের মতোই এ এবং বি পাত্রকে মিশ্রিত করলে এ ও বি পাত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক, কোনটি
লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, এখন দেখো আমরা দুইটা পাত্র মিশ্রিত করবো, তাহলে আমাদের কি হবে HNO3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটা অ্যাসিড এটা ক্ষার, তাহলে বিক্রিয়া করে কি হবে সোডিয়াম নাইট্রেট প্লাস পানি। তাহলে দেখো সবগুলাই সমতাকরণ করা আছে, সোডিয়াম এখানে সোডিয়াম একটা, নাইট্রোজেন একটা, অক্সিজেন তিনটা, হাইড্রোজেন এখানে দুইটা, অক্সিজেন একটা, তাহলে এই যে জিনিসটা বললাম আমরা, এই জায়গাটাতে আমরা এখন কি করব, সমতাকরণ করা হয়ে গেছে। আমরা এখন দেখব ভর, তাহলে হাইড্রোজেনের 1 প্লাস নাইট্রোজেনের কত 14 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3, সবগুলাই যোগ করলে কত আসে? শালার এত রাজনৈতিক ঝগড়াঝাটি আর এত মাইকিং, তাই দেখেন আমাদের কত হচ্ছে 16 ইন্টু 3 48 যোগ আমরা কত হচ্ছে 15, কত হলো না 63। নাইট্রিক অ্যাসিডের ভর কত 63, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কত জানি আমরা 40, আর এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই। ঠিক আছে, যেহেতু বিক্রিয়ক, তাহলে আমরা বলতে পারি 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কতটুকুর সাথে 40 গ্রাম ইয়ার সাথে। তাহলে আমরা উল্টাভাবে লিখতে পারি যে 40 গ্রাম, যেটাই তুমি যে কোনো একদিকে যে কোনো একটা লিখতে পারবা, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কতটুকুর সাথে 63 গ্রাম HNO3। অতএব এক পাত্রের মধ্যে আছে কতটুকু, 25, তাহলে হচ্ছে কি অতএব 25। তাহলে আমরা কি করলাম 63 ইন্টু দিব 25 আর ভাগ দিব কত 40 দিয়ে, তাহলে কত আসলো 63 ইন্টু 25 ভাগ দিলাম আমরা কত 40 দিয়ে, নাকি? তাহলে কত হইল 39.375 গ্রাম। তাহলে এইটার মানে বুঝো, এই জায়গায় একটা জিনিস দেখো যে আমাদের 25 গ্রাম HNO3 বা নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করা কতটুকুর সাথে আমাদের 39.375 গ্রাম, অর্থাৎ 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে আমাদের, ভুল হচ্ছে, 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে নাইট্রিক অ্যাসিডের দরকার কত? নাইট্রিক অ্যাসিডের দরকার হচ্ছে আমাদের কত 39.375, কিন্তু ওই পাত্রের মধ্যে নাইট্রিক অ্যাসিড আছে মাত্র কত 25 গ্রাম, দরকার এতটুকু আছে কত 25 গ্রাম। তার মানে নাইট্রিক অ্যাসিড কি আগেই নিঃশেষ হয়ে যাবে না? অর্থাৎ নাইট্রিক অ্যাসিড কে যাবে রে নিঃশেষ। আর যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করে কোনটা? লিমিটিং বিক্রিয়ক হিসেবে থাকবে, বিক্রিয়ক হবে HNO3। ঠিক আছে, এখন তোমাকে প্রশ্নটা একটু আলাদা করে দিতে পারে যে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড না লিমিটিং বিক্রিয়ক না চাই বলতে পারে দ্রবণের প্রকৃতি কিরূপ। তাহলে দেখো আমরা যখন এই দুইটা পাত্রকে মিশ্রিত করতেছি, তৃতীয় একটা পাত্র সি পাত্রে, তাহলে এখানে আছে আমাদের কি নাইট্রিক অ্যাসিড এবং এটাকে মিশ্রিত করার পর এটা তো শেষ হয়ে গেল, তাহলে অবশিষ্ট থাকে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি ক্ষার না? দ্রবণের প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। তাহলে প্রশ্ন দুইভাবে আসতে পারে যে লিমিটিং বিক্রিয়ক কোনটি, তাহলে এই পর্যন্ত শেষ। কিন্তু যদি বলা হয় তোমাকে দ্রবণের প্রকৃতি কিরূপ, তাহলে মাথায় রাখবা যেটা অবশিষ্ট থাকবে দ্রবণের প্রকৃতি হবে সেরকম। যেমন এই পাত্রে অবশিষ্ট আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এজন্য হবে ক্ষারীয়। যদি আমার অ্যাসিড অবশিষ্ট থাকতো তাহলে দ্রবণটা হয়তো কি অম্লীয়। সো আমাদের এই অধ্যায়টার সব ধরনের টাইপের ম্যাথ করা শেষ।